Dear student, ক্লাস 12 গ্রিনফিল্ড কলেজ, আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে হচ্ছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, মানে সমাজবিজ্ঞানকে কী বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া যায়। সামাজিক বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে সমাজবিজ্ঞান হচ্ছে সবচেয়ে ছোট, মানে সর্বকনিষ্ঠ বলা হয়। এটা একটা স্বতন্ত্র সমাজবিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের বয়স ও শতকের কিছুটা বেশি। সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের বয়স 100-এরও কিছুটা বেশি। সমাজবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান বা সমাজবিজ্ঞান আদৌ বিজ্ঞান কিনা এ বিষয়ে অনেক বিতর্ক রয়েছে। তাই প্রথমেই আমরা জানি আসলে বিজ্ঞান কি। কম বেশি কিন্তু আমরা সবাই জানি বিজ্ঞান আসলে কি। সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা রয়েছে কি না তা নির্ণয়ের পূর্বে আমরা বিজ্ঞানকে জানব। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। ইংরেজি প্রতিশব্দ সায়েন্স বা ল্যাটিন শব্দ সোশিও থেকে গৃহীত হয়েছে। সোশিও শব্দের অর্থ জানা বা শিক্ষা লাভ করা। সাধারণভাবে বলা হয় বিজ্ঞান হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান বা বিশেষ উপায়ে অর্জিত জ্ঞান। পরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্মিত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। তাই আমরা বলতেই পারি যে সুসংবদ্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। কুলসন স্টোনের মতে বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান। এছাড়াও দার্শনিক হবস, কুভিয়ার, আলবার্ট আইনস্টাইনের না আমরা একটু বলি। তার ডেফিনেশনটা হচ্ছে বিজ্ঞান নামে যে বস্তু বিদ্যমান তা হলো মানুষের জ্ঞাত জিনিসের মধ্যে সর্বাপেক্ষা বস্তুগত জিনিস। তো বিজ্ঞানের কিছু আবার বৈশিষ্ট্য রয়েছে নিজস্ব। বিজ্ঞান হতে হলে কি হবে? নিয়মতান্ত্রিক জ্ঞান। বিজ্ঞান হচ্ছে অভিজ্ঞতালব্ধ যুক্তি নির্ভর জ্ঞানের সমষ্টি। উদ্দেশ্যমুখী, বস্তুনিষ্ঠ, যাচাইযোগ্য। বিজ্ঞানকে আসলে যাচাই করা যায়। তারপর হচ্ছে বিজ্ঞান সমস্যা মোকাবেলার যৌক্তিক হাতিয়ার। সত্য প্রতিষ্ঠায় বিজ্ঞান নির্দিষ্ট বিষয়ের ধারাবাহিক ও সুশৃঙ্খল বিশ্লেষণ প্রক্রিয়া। বিজ্ঞান বৈজ্ঞানিকের একটি নিজস্ব প্রতিষ্ঠান। বিজ্ঞান হলো ব্যাখ্যা, বর্ণনা, পূর্বানুমান, নিয়ন্ত্রণ, এগুলো। বিজ্ঞানের আবার দুটো শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান আর একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতত্ত্ববিদ্যা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি। সামাজিক বিজ্ঞানের মধ্যে সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত অধ্যয়ন হচ্ছে সামাজিক বিজ্ঞান। এটি মূলত পর্যবেক্ষণমূলক বিজ্ঞান, যেমন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান। সামাজিক বিজ্ঞান বলতে কিন্তু সব কিছু মোটামুটি সবগুলোকেই কাভার করে, যেমন সমাজবিজ্ঞান থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান এগুলোকে। এবার আমরা আসি বৈজ্ঞানিক পদ্ধতির ধারণায়। আসলে সুনির্দিষ্ট বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে মানুষ জ্ঞান বর্ধন বা পরিমার্জনে কর্মকাণ্ড চালিত করে তাকে যে নিয়ম তাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। অন্যভাবে বলতে গেলে বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে প্রাকৃতিক ও সামাজিক বিষয়গুলি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সূত্র আবিষ্কার করেন তাকেই সহজ কথায় বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। আমরা বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে তাহলে আমরা বলতে পারি বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি যুক্তিভিত্তিক অনুসন্ধানমূলক প্রক্রিয়া যা সমস্যা চিহ্নিত করে, সমস্যার পদ্ধতি নির্দেশ করে। একই অবস্থায় বিজ্ঞানীদের দ্বারা এক্সিকিউশন করা হলে বা সম্পাদিত হলে একই ফলাফল প্রদানের ক্ষমতা রাখে। সহজ কথায় দক্ষতার সাথে সঠিক উপায়ে উপাত্ত সংগ্রহ মানে হচ্ছে তোমাদের ইনফরমেশন কালেক্ট করা। জ্ঞান অর্জন, পদ্ধতিগত যৌক্তিক শিক্ষা বা পাঠের জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এবার বৈজ্ঞানিক পদ্ধতির আমরা
যদি এই ডেফিনেশনগুলো বিশ্লেষণ করি তার কতগুলো সাধারণ বৈশিষ্ট্য পাবো। এগুলো কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। বস্তুনিষ্ঠতা, বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বস্তুনিষ্ঠ। সেটা হচ্ছে দেখো, বৈজ্ঞানিক পদ্ধতি সত্যর অনুসন্ধান করে, বাস্তবতার নিরীক্ষে বিভিন্ন প্রপঞ্চকে মূল্যায়ন করে। বৈজ্ঞানিক পদ্ধতির মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যে বাস্তব জগতে বাস করি সেই জগতের বাস্তব অবস্থা যেমন আছে তাকে ঠিক তেমনিভাবে অনুসন্ধান করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা। তাহলে তারপরে হচ্ছে দেখো পরের পয়েন্টটা, নিয়মতান্ত্রিকতা। বৈজ্ঞানিক পদ্ধতির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব সিস্টেমেটিক। বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা অনুযায়ী মনে করা হয় বিশ্বের সব কিছুই নিয়মনীতি মেনে চলে, ঘটনা প্রবাহ একটি সুনির্দিষ্ট ছাঁচ বা নিয়ম মেনে চলে, মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কার্যপ্রণালী একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং এই কার্যপ্রণালীর মধ্যে সামঞ্জস্য দেখতে পাওয়া যায়। আচ্ছা, মানে বিজ্ঞান বিশ্বাস করে বিশ্বের যা কিছু আছে সব কিছুই আসলে একটা সিস্টেমে চলে। সেটা তুমি দেখো যে প্রাকৃতিক সিস্টেমেই দেখো এক সিজনগুলো একটার পর একটা চেঞ্জ হতে থাকে, একটা সাইকেল মেনটেন করে। নিরপেক্ষতা, বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো নিরপেক্ষ, নিউট্রাল, সাংঘাতিকভাবে নিউট্রাল। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে সুসংবদ্ধ জ্ঞান আহরণ করা আর সেরূপ অনুসন্ধানকে সম্পূর্ণ পক্ষপাতহীন হতে হবে, যেন বিজ্ঞানী নিজস্ব মতামতটা এইখানে পার্শিয়ালভাবে জিনিসটাকে নিউট্রালিটিটা যাতে নষ্ট না হয়। ঠিক আছে, বৈজ্ঞানিক পদ্ধতি কোনো বিষয় বা ঘটনাকে ভালো মন্দ, ঠিক বেঠিক, সত্য মিথ্যা, গ্রহণীয় বর্জনীয় বিভিন্নভাবে অনুসন্ধান ইত্যাদি বিভিন্নভাবে অনুসন্ধান করে না। যাচাই যোগ্যতা, বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম পদ্ধতি হচ্ছে যাচাই যোগ্যতা, ভেরিফিয়েবল। আচ্ছা, এটা যাচাইযোগ্য হতে হবে, যেমন একই পদ্ধতি বিভিন্ন ব্যক্তি দ্বারা একই ধরনের গবেষণায় পুনঃ পুনঃ ব্যবহৃত হয়ে যদি একই ধরনের ফলাফল পাওয়া যায় তবে সে পদ্ধতি অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির মর্যাদা লাভ করবে। আচ্ছা দেখো, আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিল, তো যেমন পারমাণবিক বোমার জনক ওপেনহেইমার। এখন এটা নিয়ে যদি কেউ গবেষণা করে সেই পারমাণবিক বোমাটার এবং ফলাফল যদি একই হয়, হ্যাঁ, তাহলে তো এটার বৈজ্ঞানিক মর্যাদা পেতে সমস্যা হওয়ার কথা না। তারপরে দেখো সম্পর্কযুক্ততা, বৈজ্ঞানিক পদ্ধতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো পদ্ধতিটিকে তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত হতে হবে, রিলেটেড হতে হবে থিওরির সাথে। হ্যাঁ, গবেষণা নতুন তত্ত্বের আবিষ্কার করে, নতুন তত্ত্বের পূর্বানুমান গঠন করে এবং তত্ত্বের পুনর্গঠন করে। তত্ত্ব এবং গবেষণা একে অপর অন্যের পরিপূরক এবং পরস্পর নির্ভরশীল, অতএব গবেষণার সাহায্য ছাড়া তত্ত্ব টিকে থাকতে পারে না। সাধারণীকরণ, জেনারেলাইজেশন, বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটা জিনিস হচ্ছে দেখো, সাধারণীকরণ হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক। কোনো একটি বিষয়কে বিজ্ঞান পদবাচ্য হতে হলে বিষয়টির সাধারণীকরণ থাকা অপরিহার্য, কারণ কোনো তথ্যের জেনারেলাইজেশন করা হলে এটি ভবিষ্যতে অনুসন্ধানের নির্দেশক হিসাবে কাজ করবে। ভবিষ্যৎবাণী, আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতিকে ভবিষ্যৎবাণী প্রদানে সক্ষম হতে হয়, কারণ ভবিষ্যৎবাণী বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। বৈজ্ঞানিক পদ্ধতি কোনো বিষয়ে ভবিষ্যতে কী ঘটতে পারে তা নির্ভুলভাবে ব্যাখ্যা প্রদানে সক্ষম, কারণ বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সবসময় একটা ফিউচারে কী হবে তার প্রেডিকশনের ক্ষমতাটা থাকতে হবে। তাই আমরা লাস্টে বলতে পারি যে তথ্যরাজির ধারাবাহিক পর্যবেক্ষণ শ্রেণীকরণ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে অভিহিত করা হয়ে থাকে কারণ হচ্ছে যে কোনো অনুসন্ধান পদ্ধতিকে করা হয়ে থাকে। বর্তমানে সমাজবিজ্ঞান গবেষণায় প্রাকৃতিক বিজ্ঞানের ন্যায় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে নতুন তথ্য বিনির্মাণের প্রয়াস ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
আমাদের এখানে একটা জিনিস মনে রাখা উচিত, কিন্তু প্রাকৃতিক বিজ্ঞানের কিছু কিছু যেমন ভবিষ্যৎবাণী, আমরাও কিন্তু সমাজবিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী সমস্যার উপরে করতে পারি, কারণ মানুষের সম্পর্ক, সমস্যা, এগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণাগুলো করে থাকি। এখন আরেকটা জিনিস দেখো, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো। বৈজ্ঞানিক পদ্ধতির আসলে কয়টা স্তর? প্রথমে আমরা দেখব হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির হচ্ছে 6টি স্তর। হ্যাঁ, প্রথমে হচ্ছে সমস্যা নির্বাচন করা। একটা গবেষণার বিষয়কে নির্বাচন করা সমস্যা নির্বাচন নামে অভিহিত করা হয়। এ পর্যায়ে গবেষক সমাজবিজ্ঞানের আওতায় পড়ে এমন কোনো একটা বিষয়কে গবেষণার জন্য নির্বাচন করেন, যেমন ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণে শিক্ষার্থীদের মনোভাব। এখানে কিন্তু মনোভাবটা পজিটিভও হতে পারে, এক একজনের ব্যক্তি বিশেষের মতামতটা ভিন্ন হতে পারে। পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। সমাজ গবেষণায় দ্বিতীয় স্তরে গবেষকের হচ্ছে গবেষণার বিষয়টি নিবিড়ভাবে দেখা এবং সে সম্পর্কে তথ্য, আমাদের এই বিষয়টা, যে বিষয়টা আসলে আমরা কাজ করব, সেই বস্তি সমস্যা হোক বা অন্য কোনো সমস্যা হোক, আমরা সংশ্লিষ্ট বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করব। যেমন বলা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিকট থেকে যে ছাত্র রাজনীতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি অবলোকন করা বা সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করা। শিক্ষার্থীর নিকট তথ্য সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে তিনি এমন কতিপয় বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন যেগুলো মূলত প্রতিনিধিত্বশীল বিশ্ববিদ্যালয়, রিপ্রেজেন্টেটিভ হিসাবে, যেমন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমি আসলে তথ্যগুলো, ভালো মানের তথ্যগুলো আমরা পেতে পারি। তথ্যর মধ্যেও কিন্তু কোয়ালিটি ডিফার করে। মানে যদি আমার স্যাম্পল ভুল নির্বাচন করি, বা আমি যদি দেখি যে স্যাম্পল, এখন তোমরা বলো যদি গবেষণা আবার স্যাম্পলটা কি, যেমন আমি একটা এলাকা থেকে 500 জনের বসবাস একটা এলাকায় ধরলাম, আমি সাপোজ তার মধ্যে 50 জনকে আমি স্যাম্পল হিসাবে নিব, কিন্তু সেই স্যাম্পলটা যে নিব, সেই স্যাম্পলের থেকে যে তথ্যগুলো কালেক্ট করব, কিন্তু সেই তথ্যগুলো তেমন ইফেক্টিভ কোনো তথ্য না, বা তারা কোনো স্যাম্পলগুলো কোনো ইম্পর্টেন্ট তথ্য দিতে পারছে না আমাকে। ঠিক আছে, তাদের তথ্য সম্পর্কে তাদের নিজেদের কনফিউশন আছে, তো ওই ধরনের স্যাম্পলগুলো আমরা নিব না। তাই আমরা এখানে দিব হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বিশ্ববিদ্যালয়, এরকম একটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা নিব। স্যাম্পল ইউনিভার্সিটি নির্বাচন করে সেখান থেকে তথ্য সংগ্রহ করব। আর হচ্ছে মাঠকর্মীদের, মাঠকর্মী বলতে হচ্ছে স্টুডেন্ট, তোমরা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম পাঠাবো, নিজেও যাব। আর শিক্ষার্থীদের শ্রেণী, ছাত্রছাত্রীদের ভেদে নানা ধরনের শিক্ষার্থীদের নিকট থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চালাবো। এখানে মেল ফিমেল আমি একটা ছক এঁকে নিব, যে মেল ফিমেল আলাদা করব, তাদের বয়সের রেঞ্জ, তারপরে হচ্ছে তারা কোন ক্লাসে বিলং করে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। ইচ্ছা করলে আমি এরও একটা ঘর কেটে নিতে পারি, ছকের মধ্যে এরও একটা ঘর রেখে দিতে পারি। কিন্তু তোমরা যারা কালেকশন করবা তথ্যগুলো, তাদের একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, তথ্যগুলো যেন নির্ভুল হয়, আর পক্ষপাত দোষে যত দুষ্ট না হয়। যেমন পক্ষপাত বলতে পারো, যে পক্ষপাত দুষ্টটা কি ম্যাডাম? এখানে হচ্ছে যে তোমার নিজস্ব চিন্তা ভাবনাটা যেন এটার ভেতরে চলে না আসে, ব্যক্তি বা স্যাম্পলের চিন্তা ভাবনাগুলো যেন আসে। ঠিক আছে, তোমার মনে হলো যে না, ভদ্রলোক এই উত্তরটা ঠিক মতো দেয় না, আমি এখানে আমার মতো লিখি, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তথ্যের শ্রেণীবিন্যাস গবেষণা তৃতীয় স্তরে হচ্ছে, এইবার আমি তথ্যগুলোকে ক্লাসিফিকেশন করব, তথ্যগুলোকে সাজাবো। ইতিবাচক বা নেতিবাচক দুই ধরনেরই হতে পারে তথ্য, তাকে আমি পজিটিভ নেগেটিভ দুইটা কলামে রাখলাম, বয়সটা রাখলাম, লিঙ্গ রাখলাম, আর্থিক মর্যাদা, ইকোনমিক্যাল স্ট্যাটাসটা কেমন, ওই যে আমি বলেছি যে কোন সমাজের আসলে কোন স্টেজে বা কোন স্তরে সে বিলং করে, তার আর্থিক অবস্থা কি মধ্যবিত্ত, নিম্নবিত্ত নাকি উচ্চবিত্ত। আমরা আরও একটা শ্রেণী লিখতে পারি,
নিম্ন মধ্যবিত্ত, এটাও লিখতে পারি। এখন সে কি বাসার থেকে কি টাকা পয়সা তাকে দেওয়া হয়, নাকি সে নিজে ইনকাম করে চলে, সব কিছু মোটামুটি আমরা ইনক্লুড করতে পারি এটার ভিতরে। ইতিবাচক নেতিবাচক মনোভাবগুলো এবং সুশৃঙ্খলভাবে সাজাবো আমরা। তারপরে এরপরে আসি কল্পনা বা পূর্বানুমান। হ্যাঁ, এটা হচ্ছে হাইপোথিসিস বলে এটাকে, চতুর্থ স্তরে কল্পনার কাজটা। এই স্তরে এসে কাজটি গবেষণার করার একটি সুবিধা হলো সারণীবদ্ধ তথ্যের আলোকে একটি অধিকতর যুক্তিভিত্তিক বা তথ্যাশ্রয়ী বিবৃতি বা কল্পনা প্রণয়ন সম্ভব। তবে কল্পনা প্রণয়নের কাজটি আরও অনেক পূর্বেই করা যেতে পারে। এই যে ইমাজিনেশনের যে কাজটা বা হাইপোথিসিসের যে কাজটা, এটা আমরা আগেও করতে পারি, প্রথম দিকে করে নিতে পারি। মূলত গবেষণার বিষয়বস্তু নির্বাচনের পরই পর্যবেক্ষণ বা তথ্য সংগ্রহ করার পূর্বেই কল্পনা প্রণয়ন করা যেতে পারে। এটা সম্ভব হয় গবেষকের ব্যক্তিগত ধারণা বা একটা কল্পনা করে নিলাম, না এই ইউনিভার্সিটি থেকে আমি তথ্য নিলে এই ইউনিভার্সিটির তথ্যগুলো 80%ই ভ্যালিড হবে, আমি কল্পনা করে নিলাম। সত্যতা বা যাচাই, যথার্থতা যাচাই। পঞ্চম স্তরে হচ্ছে ভেরিফিকেশন। হ্যাঁ, এখন তোমরা আবার ভেবে বসো না যে এটা পুলিশ ভেরিফিকেশন, এটা হচ্ছে গবেষণার ভেরিফিকেশন। হ্যাঁ, এখানে হচ্ছে তথ্যাবলীকে সারণীবদ্ধ করার পর যে কল্পনা বা কল্পনাসমূহ প্রণয়ন করা হয় তা প্রাপ্ত তথ্যাবলীর দ্বারা সমর্থিত হচ্ছে কি না সেটা যাচাই করে দেখা প্রয়োজন। শুধু তাই নয়, যেসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তা হচ্ছে আমাদের তা বাদে অন্যান্য এলাকা থেকে কিছু তথ্য সংগ্রহ করে অথবা ওইসব এলাকা সংক্ষিপ্ত জরিপ চালিয়ে ইতিমধ্যে প্রণীত কল্পনাসমূহের যথাযথতা বিশ্লেষণ করা যেতে পারে। আসলে আমি যে এলাকা থেকে তথ্যগুলো নিলাম সেই এলাকায় আবার একটু জরিপ চালিয়ে দেখে নেব যে আমার তথ্যগুলো ঠিক আছে কিনা। এ পর্যায়ে প্রথম প্রধান কাজ হলো কল্পনা বা বিবৃতি বাস্তব ঘটনার সাথে কতটা সম্পর্কযুক্ত বা সঙ্গতিপূর্ণ তা যাচাই করে দেখা। এই যাচাই বাছাইয়ের কাজে গৃহীত বা বিবৃতি বা কল্পনা পুরোপুরি সমর্থিত হতে পারে অথবা নতুন একটি সাধারণ বক্তব্য বা সূত্র প্রণয়ন করা যেতে পারে। ভবিষ্যৎবাণী, শেষ ধাপটা হচ্ছে ভবিষ্যৎবাণী করা কোনো বিষয়ে, প্রেডিকশন। হ্যাঁ, যদি তথ্য দ্বারা সমর্থিত হয় অথবা সাধারণীকরণ সম্ভব হয় তাহলে ভবিষ্যৎবাণী করা যেতে পারে। ঠিক আছে, যেমন যে জিনিসটা আমি কল্পনা করেছি যে না এই ইউনিভার্সিটির স্যাম্পলটা আমার ঠিকঠাক হবে, হ্যাঁ, তো ওইটা যদি আবার তথ্য দ্বারা আমি এটা প্রমাণ করতে পারি আর তাহলে সাধারণীকরণ করা সম্ভব হয় তাহলে ভবিষ্যৎবাণীও করা যেতে পারে। যেমন বাংলাদেশের ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণে শিক্ষার্থীদের মনোভাব ইতিবাচক সাড়াদান করবে, এটি একটি ভবিষ্যৎবাণী যা গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। হ্যাঁ, এটা আমরা একটা ভবিষ্যৎবাণী করলাম। তো দ্বাদশের স্টুডেন্টরা তোমরা এই চ্যাপ্টার 2 and 3 and 1 এই প্রশ্নগুলো কিন্তু বা এই চ্যাপ্টারগুলো কখনো বাদ দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে না। ঠিক আছে, বোর্ড পরীক্ষা বলো, টুডে অ্যান্ড টুমরো, যে পরীক্ষায় হোক না কেন, এই 3টা চ্যাপ্টার কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ভালো, এই 3টা চ্যাপ্টার কিন্তু খুব বেশ ইম্পর্টেন্ট। তো মনোযোগ দিয়ে 3টা চ্যাপ্টার পড়বে ভালো করে। হ্যাঁ, তো আর কোনো সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে ফোন করবে। সে পর্যন্ত ভালো থাকো, করোনা মুক্ত থাকো। আল্লাহ হাফেজ।